হাইকোর্টের রায় বাতিল করল আপিল বিভাগ। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ। কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। সিলেটে গভীর রাতে টিলা ধসে এক পরিবারের 4 জন নিহত, 3 জনের লাশ উদ্ধার। ব্যয় অনুযায়ী আয় নেই, সুদ পরিশোধের বড় দায় নিয়ে কাল আসছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। মিউনিখে ফরাসি বিপ্লব, ইন্টারকে 5 গোলে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন পিএসজি। 32 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ এলো ফ্রান্সে। দর্শক স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের আদেশ বাতিল করল আপিল বিভাগ। তবে এই দলের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল 10টায় এ রায় ঘোষণা করেন। এর আগে 14 মে এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আদালত। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2024 সালের 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে। রায়ের পর প্রতিক্রিয়ায় আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তবে এই দলের প্রতীকের বিষয়ে আপিল বিভাগ স্পষ্ট করে কোনো নির্দেশনা দেয়নি। ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক নিয়ে হাইকোর্টে আদেশ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূরনবী, জামায়াতের এই রায় নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর আইনজীবীরা কি বলল সে বিষয়ে আমাদের কিছু জানাবেন, আর হাইকোর্টের রায় ঘোষণার পর পরবর্তী ধাপ আসলে কি, যদি তথ্য থাকে জানাবেন সে বিষয়ে। রায় ঘোষণার পরে দুপক্ষের আইনজীবী কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন। সেখানে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্টের যে রায় সেটি কিন্তু বাতিল করেছেন আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনকে বলেছেন যে তারা যেন জামায়াতের ইসলামীর যে নিবন্ধন রয়েছে সেটি যেন ফেরত দেয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দুপক্ষের আইনজীবী দুরকম ব্যাখ্যা দিয়েছেন। প্রতীকের বিষয়ে তাহলে কি সিদ্ধান্ত আসলো? নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন সকালবেলা জামায়াতের পক্ষ থেকে তাদের আইনজীবী আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে তারা সম্পূরক আবেদন দাখিল করে বলেছেন যে দাঁড়িপাল্লা প্রতীক সংক্রান্ত যে বিষয় রয়েছে সে বিষয়ে যেন আপিল বিভাগ কোনো নির্দেশনা না দেয়, এই তথ্য বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী। নির্বাচন কমিশনের আইনজীবী এও দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের যে রায়টি বাতিল করেছে, সুপ্রিম কোর্ট যেটি বাতিল করে আজকে রায় দিলেন, সেখানে কিন্তু প্রতীকের কোনো ইস্যুটি বিবেচ্য ছিল না বা বিচারাধীন ছিল না। সেক্ষেত্রে তাহলে প্রতীকের বিষয়টি এখানে সুরাহা হয়নি। তবে জামায়াতের আইনজীবী শিশির মনির যেটি বলেছেন যে সুপ্রিম কোর্ট যে আদেশ রায় দিলেন সেখানে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অন্য কোনো ইস্যু যদি নির্বাচন কমিশনের সামনে আসে সেখানে নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নিয়ে থাকে। তবে শিশির মনির এটি স্পষ্ট করে দাবি করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন যে এই অন্য ইস্যুটাকেই তিনি প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে ধরে নিচ্ছেন এবং নির্বাচন কমিশন তাদেরকে ফেরত দেবেন। তো ইলেকশন কমিশনের আইনজীবী কিন্তু পুরো বিপরীত বলেছেন যে আজকে এ সংক্রান্ত কোনো আদেশ নির্দেশনা কোনো কিছু দেওয়া হয়নি, কারণ এই সংক্রান্ত কোনো বিবেচ্য বিষয় আপিল বিভাগের সামনে ছিল না। এখন প্রতীকের বিষয়টি কি হয়, আমরা যদি জামায়াত
জামায়াত ইসলামের আমিরের ফেসবুক পোস্ট দেখি কিছুক্ষণ এই রায়ের কিছুক্ষণ পরে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই নিবন্ধন ফেরত পাওয়া হয়েছে এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন থেকে আদায় করে নেবেন, এরকম কথা কিন্তু তারা বলেছেন। আর এখানে আরেকটি বিষয় আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট তারেক রহমান সহ আসামিদের যে খালাস দিয়েছিল সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছিল। সেই লিভ টু আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে চূড়ান্ত শুনানি শেষে হয়তোবা পরবর্তীতে রায় ঘোষণার জন্য ডেট দিবেন। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করা হবে কি হবে না। ধন্যবাদ নূরনবী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে। 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক মামলায় সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের আদেশ দেয়া হবে আজ। প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেবেন। এই মামলার প্রধান আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান সহ 52 জন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে আদালত আদেশ দিলেই শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আদালতের কার্যক্রম শুরু হবে বেলা 12টা নাগাদ। বাকি 2 অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে বলেও জানান তিনি। বিচারিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বহাল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে আজকের বিচার কাজ এজলাস থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন নজির দেশের ইতিহাসে বিরল। শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচারিক কাজের খবর জানাতে ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আমাদের জানাবেন যে ট্রাইব্যুনালে কখন অভিযোগ দাখিল করা হবে আর পরবর্তী প্রক্রিয়াগুলো আসলে কি হতে যাচ্ছে, এবং সেই সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, শেখ হাসিনার বিচার কাজ যে শুরু হলো, আইনজীবীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা? জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী, পতিত সরকার যে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী যিনি ভারতে অবস্থান করছেন, তিনি কিভাবে সেই ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন দমনে কিভাবে নৃশংসতার নির্দেশনা দিয়েছিলেন, তার যে আইনশৃঙ্খলা বাহিনী, তার সরকারের যে মন্ত্রী, তাদের কিভাবে তিনি নির্দেশনা দিয়েছিলেন এই আন্দোলন দমন করতে হবে, এবং প্রায় মাসব্যাপী এই আন্দোলনের ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতার উপর কীভাবে মারণাস্ত্র ব্যবহার হয়েছিল এবং তাদের হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই কিন্তু প্রথমে একটি আলাদা মামলা দায়ের করা হয়েছিল। যেই মামলাতে পরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেপ্তার আছে, তাকে আসামি করা হয়। এবং সর্বশেষ গত 12ই মে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন, তখন জানা গেল যে এই মামলাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও আসামি করা হয়েছে। এবং এই 3 আসামির বিরুদ্ধেই কিন্তু আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে
প্রসিকিউশন এবং এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়েই কিন্তু ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজের প্রক্রিয়া শুরু হবে। এবং এই মামলায় যেহেতু 3 জন আসামি, প্রায় 1400 মানুষকে হত্যার ঘটনা, এবং ওই তদন্ত সংস্থা যেদিন আপনার এই তদন্ত প্রতিবেদন দাখিল করল সেদিন এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ নির্দেশদাতা, হুকুমদাতা হিসেবে তাকে চিহ্নিত করে প্রায় 5টি অভিযোগ আমলে নিয়েছে তদন্ত সংস্থা, এবং সেই অভিযোগ যাচাই বাছাই শেষে আজকে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। এবং যেহেতু বেলা 12টায় ট্রাইব্যুনালে আজকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে, এবং বাংলাদেশের ইতিহাসে হয়তো আজকেই প্রথম কোনো মামলার যে সরাসরি সম্প্রচারের একটা ব্যবস্থা রয়েছে। গতকালকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই মামলার বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রীয় গণমাধ্যম, তার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এবং ট্রাইব্যুনালের আজকে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। যদিও অন্য একটি মামলায় শেখ হাসিনাকে এই আদালতে হাজিরের জন্য বলা হয়েছে, যে মামলার শুনানি 3 জুন, আজকে 1 জুন, আজকে অভিযোগপত্র দাখিল হচ্ছে এবং সরাসরি অভিযোগপত্র বা এই বিচার কাজ গণমাধ্যমের মাধ্যমে, বিটিভির মাধ্যমে দেখানো হচ্ছে। হয়তো ভারতে বসে শেখ হাসিনাও এই বিচার কাজ দেখতে পারবেন এবং বিচার কাজে কী তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, কী অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। বরাবরই প্রসিকিউশনের পক্ষ থেকে বলে আসছিলেন তাজুল ইসলাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ডে করা হবে এবং এই বিচার নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না তোলা হয়। এবং এই বিচারে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে গত জুলাইতে এই আন্দোলন যখন শুরু হয়েছিল এবং এই আন্দোলনের সব ফুটেজই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এসেছে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ যাচাই বাছাই করেই কিন্তু এই অপরাধ আমলে নেওয়া হয়েছে, অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তো আশা করছি 12টার আগে যখন বিচার কাজ শুরু হবে, পরবর্তী সংবাদে আমরা বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই বিচার কাজের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার কাজ আজ শুরু হতে যাচ্ছে, সে বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সিলেটের গোপালগঞ্জে গভীর রাতে টিলা ধসের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের। শনিবার রাত 3:15টার দিকে গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ার ঘাট এলাকায় টিলা ধসের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনমজুর রিয়াজউদ্দিন, তার স্ত্রী রহিমা বেগম, 14 বছরের মেয়ে ও 10 বছরের ছেলে। স্থানীয়রা জানান, প্রায় 3 ঘন্টার চেষ্টায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার তৎপরতায় অংশ নেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ। স্থানীয়রা আরও জানান, ভোররাতে প্রবল বর্ষণের সময় হঠাৎ টিলার পাশে থাকা রিয়াজউদ্দিনের আধা পাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। তখন টিলার মাটির নিচে চাপা পড়েন রিয়াজউদ্দিন, তার স্ত্রী ও 2 শিশু সন্তান। চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 12:15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার বাংলাদেশ সময় সকাল 8:20 তিনি তার সফর সঙ্গীদের নিয়ে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা হন। এই সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকে 2 দেশের মধ্যে ঋণ সহায়তা চুক্তি হয়। এছাড়া জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই হয়। বাজেট সহায়তা ও রেলপথের জন্য বাংলাদেশকে $100 কোটি ঋণ ও অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেয় জাপান। এই সফরে প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে, বিশেষ করে অটোমোবাইল, বৈদ্যুতিক যানবাহন ও সৌরশক্তি সহ বিভিন্ন খাতে জাপানি নির্মাতাদের আহ্বান জানান। এছাড়া নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনেও যোগ দেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার মধ্যরাতে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপান যান তিনি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশু আমদানি শুরু হয়েছে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটে। তবে হাটে পর্যাপ্ত পশুর আমদানি থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। ক্রেতাদের অভিযোগ, পশুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা, আর পশুপালনে খরচ বেড়েছে জানিয়ে দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা। এদিকে হাট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে হাট জমে ওঠার আশা করছেন।
মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহী মহানগরীর সিটি হাটে বাড়ছে পশুর যোগান। ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চল থেকে এ হাটে আসছে গরু ও মহিষ। এ হাটে 3 থেকে 3.5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে, মাঝারি 2.5 থেকে 4 লাখ আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে, যা গতবারের তুলনায় বাড়তি বলছেন ক্রেতারা। বিগত হাটের চেয়ে একটু বেশি লাগছে আমাদের কাছে। গরুর দাম আজকে বেশি মনে হচ্ছে কত হাটের থেকে। মনে হয় ঢাকার থেকে এদিকে দাম বেশি মনে হইতেছে, যে কারণে খুঁজতেছি। আর খামারিরা বলছেন গোখাদ্যের দাম ও পশুপালন খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম। এসব গরু আপনার দাম চাচ্ছে 1,40,45 কে দাম চাচ্ছি, দাম কি তারা দাম বলছে আপনার 30-35 এর দাম বলছে। এই বেলায় তো গরু ক্রেতা খুব কমে আসে, কুরবানি ক্রেতারা। বিকেলে দেখা যাক আল্লাহ ভরসা কিরম ক্রেতা হয়। ভাই এগুলো মানে 30 মানে কথা লাগতো না ভাই, খুব কম। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে হাটের ইজারাদাররা জানান ক্রেতারা এখনো পশু কেনাকাটা শুরু করেননি, তাই হাট এখনো জমে ওঠেনি। আয়ত্তের ভেতরে সিসি ক্যামেরা আছে, প্রশাসনও আমাদের সাথে সহযোগিতায়, ওরাও আছে, সহযোগিতা করছে। আমদানিও কম, বেচা কিনা বাইরের পার্টিও কম, কোরবানির বেচা কিনা এখনো জমে। রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 5 লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় অতিরিক্ত। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিটে ট্রেন যাত্রার দ্বিতীয় দিন আজ কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এটা আসলে কি অতিরিক্ত কোচটা একদম শেষ সময়ে এটা যাত্রী চাহিদার প্রেক্ষিতে এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে কোচ প্রাপ্তি সাপেক্ষে এটা আমাদের ডিমান্ড থাকে, যেহেতু যাত্রী চাহিদা থাকে। কিন্তু আমরা কোচ যদি না পাই, সব থেকে যদি কোচ আউটটার্ন না হয়, সেই ক্ষেত্রে তো আমরা লাগাতে পারবো না। যখন আমরা এটা সব থেকে নিশ্চিত হই যে 1টা 2টা বা 3টা কোচ আমরা পাওয়ার পরিপ্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে, যেগুলো ট্রেনে যাত্রী চাহিদা বেশি থাকে, ওই সকল ট্রেনে সংযোজন করা হয়। এটা অনলাইনে লাগানোর সাথে সাথেই পাই আর কি। আমি যখন সার্ভারে এটা অ্যাড করব তখন এটা আজকে যেরকম আমরা আজকে টিকিট দিচ্ছি 4 তারিখে, এটা আমরা রাত 10টায় এটা অনলাইনে চলে যাব। তার মানে 4 তারিখের টিকিট আজকে রাত 10টায় এটা অনলাইনে চলে যাবে। আসলে ঈদ যাত্রায় যে ভিড়টা আমরা দেখতে পাই, এখনো সেই যাত্রীর চাপটা শুরু হয়নি। ধারণা করা হচ্ছে যে 4 এবং 5 তারিখে যাত্রীর চাপটা বৃদ্ধি পাবে। না, কোনো খালি নেই। এখনো শেষ সময়ে যে যাত্রীগুলোর চাপ সৃষ্টি হয়, সেটা ধারণা করা হচ্ছে 4 এবং 5 তারিখ। টিকিট ওরকমই যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যখন একযোগে ছুটি হয়ে যায়, তখন তারা যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করে, অ্যানি হাউস সিস্টেম, তারা চেষ্টা করে স্টেশনে ঢোকার। কিন্তু আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে, আমরা কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ এটা আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। প্রতিদিনই আমাদের এখানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এখানে সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় থাকেন। এটা কন্টিনিউ প্রত্যেকটা ট্রেন এবং যাত্রীরা যে গেট দিয়ে প্রবেশ করে এন্ট্রি, সেখানে মোবাইল কোড, ভ্রাম্যমান মোবাইল কোড পরিচালিত হয় বিভিন্ন জায়গায়। এটা বরাবরই তো ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। ঈদকে কেন্দ্র করে আরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ব থেকেই পত্র দিয়ে অবগত করা আছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কমলাপুর রেল স্টেশনে বক্তব্য রাখছিলেন সেখানকার স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম। আমরা শুনছিলাম তার বক্তব্য।
আসছে কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। ক্রেতারা হাটে গিয়ে গরু ছাগল দেখে পছন্দ করছেন। দর্শক, এই নিয়ে আরও তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনি যেই হাটে রয়েছেন সেখানে পশু কেনা বেচা কেমন দেখছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হাট কি আদৌ জমে উঠেছে কিনা জানাবেন আমাদের। না লাবণী, এখনও এক সপ্তাহ বাকি আছে ঈদের। আমরা রাজধানীর পশু হাটগুলোতে দেখছি তেমন বেচাকেনা এখন পর্যন্ত জমেনি। বলা যায় যে একেবারেই ক্রেতা শূন্য এখন পর্যন্ত রাজধানীর পশু হাটগুলোতে রয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন হাটেই ঘুরে খবর নিয়েছি। সব জায়গাতেই দেখছি যে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই পশু নিয়ে এখনও ব্যাপারীরা আসছেন। লাবণী, একটু জানিয়ে রাখি যে এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট 9 জায়গায় অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসছে। আমি এই মুহূর্তে আছি গাবতলী পশু হাট। যদিও এটি অস্থায়ী নয়, এটি স্থায়ী একটি হাট। আপনি জানেন বরাবরই ঢাকার যে কয়টি বড় পশু হাট রয়েছে এর মধ্যে কিন্তু অন্যতম এই গাবতলী পশু হাট। এবার এখানেও এখন পর্যন্ত তেমন বেচা কেনার কথা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছু ক্রেতা আসছেন যারা শুধুই ঘুরে ঘুরে দাম যাচাই করে চলে যাচ্ছেন। তবে বিক্রেতাদের একটু চিন্তার ভাঁজও তাদের কপালে পড়েছে। আপনি যেমনটা জানেন যে আসলে এবার কিন্তু পশু খাদ্যের দাম অনেক বেশি। ব্যাপারীরা বলছেন পশু কেনা থেকে শুরু করে পশু লালন পালনের যেই খরচ, সেই খরচ অনেক বেশি হয়ে গেছে, যার ফলে এবার কিছুটা দুশ্চিন্তায় আছেন এই ব্যাপারীরা। তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে এই হাটগুলোতে অস্থায়ীভাবে যে তাদের যে থাকা খাওয়ার যে ব্যবস্থা সেখানেও বেশ কিছুটা সংকট রয়েছে। যদিও তাদের সেটি নিয়ে খুব একটা অভিযোগ নেই। তারা বলছেন যে এবারের পশু যদি বেচা কেনা হয়ও দাম তেমন আসলে কম রাখবার সুযোগ হয়তো তাদের থাকবে না। লাবণী, আমরা একজন ব্যাপারীর সাথেই কথা বলতে চাই। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, কতগুলো পশু এনেছেন, দাম এবার কেমন পড়তে পারে? আমি এসেছি জামালপুর মাতাগঞ্জ থেকে। এখন তো আজ যদি 2 দিন ধরে আসি, এখন তো মানে কি তারা 2-1 আসে ঘুরা গাড়ি করে চলে যায় আর দাম জিগায়। তাদের মনে মানে হয় না। দাম 15 লাখ টাকার গরু দাম যদি 12 লাখ টাকাও চাই, তাও তার আগে মনে হয় যে কী দাম, এত দাম কে। কিন্তু 15 লাখ টাকা বেচলেছে না করে কোনো রকম চালানটা উঠবো। এই যে আবহাওয়া দেখছি যে খারাপ, বৃষ্টি বাদল খারাপ, বৃষ্টির জন্য গরুরে ঠিক মতো খাওয়া রাখতেছি না, খুব কষ্ট হইতেছে। এমনি কি আর কোনো সমস্যা আছে আইন শৃঙ্খলা সহ? না, আইন শৃঙ্খলা কোনো সমস্যা নাই। সেনাবাহিনীরা টগলতে যাইতেছে, তারা খুব ভালোই। সবসময় তো আমরা শুনি যে চাঁদাবাজদের একটা থাকে, ওগুলা নাই, চাঁদাবাজও নাই। সেনাবাহিনীরা আইতেছে আর ভালো ভালো কথা বলতেছে। আপনাকে ধন্যবাদ। লাবণী, শুনছিলেন যে একজন বিক্রেতাকে শুনছিলাম আমরা, তিনি বলছিলেন যে এবছর দামটা হয়তো একটু বেশি পড়বে, তবে বাজার এখন পর্যন্ত যেহেতু জমেনি, তারা প্রত্যাশা করছেন হয়তো যতটা সময় বাড়বে, কোরবানির ঈদের সময়টা যত এগিয়ে আসবে তত হয়তো বেচা কেনার পরিমাণটাও বাড়বে। তবে এখন পর্যন্ত হাট জমেছে, হাটে বেচা কেনা শুরু হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি যত ঘনিয়ে আসবে পশুর হাটের বেচা কেনা হয়তো আরও বেশি জমে উঠবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঈদুল আজহাকে সামনে রেখে ঈদের কেনাকাটায় জমজমাট শহরের প্রতিটি কোণা। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের কেনাকাটায় উৎসবের আমেজ তৈরি হয়েছে রাজধানীর শপিং স্পটগুলোতে। মোহাম্মদপুরের সারা লাইফস্টাইলে উৎসবের সেই রঙের দেখা মিলছে। আরও জানাচ্ছেন সুমনা সুমি। ঈদুল আজহায় রাজধানীর ফ্যাশন হাউসগুলো সেজেছে নিজস্ব নকশায় বর্ণিল পোশাকে। দেশীয় ব্র্যান্ড সারা লাইফস্টাইল রুট অফ এলিগেন্স থিমে পোশাকে এনেছে বৈচিত্র্য। এখানে আমরা ডিফারেন্ট টাইপের মোটিভ ইউজ করেছি। আমাদের ট্রেডিশনাল কিছু কারচুপি, হ্যান্ড এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট এগুলা এনেছি যেন আভিজাত্যটাকে ফুটিয়ে তোলা যায়। গরমের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে হালকা আরামদায়ক কাপড়ে।
সুতির, সিল্ক ও লিনেনের ফেব্রিকে দেখা যাচ্ছে দেশীয় ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। ফ্যাব্রিক্সগুলো সবচেয়ে বেটার। আমি দেখছি অন্য ব্র্যান্ড ইউজ করেও দেখছি যে সব প্রোডাক্টই ভালো। ফার্স্ট শো থেকে ওর জন্য কাপড় সিলেকশন হয়ে যায়, লাইক একটা নিলে আরেকটা নিতে ইচ্ছে করে, আরেকটা নিলে আরেকটা, অপশনস অনেক। সারা কালার, সারা ডিজাইন অনেক সুন্দর। প্রতি বছর ঈদে ছোট থেকে একদম আমাদের ফ্যামিলি সবার জন্যই সারা থেকে কেনা হয়, কারণ হলো এদের কোয়ালিটি আর বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এটা যে এত ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করে। নারীদের পোশাকে রং, রূপ আর কাটিংয়ে আছে ভিন্নতা। 2800 টাকা থেকে 11000 টাকার মধ্যে পাওয়া যাবে 3 পিস ইথনিক কুর্তি, লেডিস শার্ট, টপস, আনস্টিচ 3 পিস। 2000 থেকে 6000 টাকার ভিতর আছে পছন্দের শাড়িও। পরিবারের সকলের জন্য একই পোশাক মিলছে সারার যে কোনো আউটলেটে। নিজের জন্য 3টা 3 পিস কিনছি, একটা বোরখা কিনছি, ছেলের জন্য টি শার্ট কিনবো আর প্যান্ট দেখবো, স্যান্ডেল কিনবো। পুরুষদের জন্য রয়েছে ভিন্ন ধর্মী আয়োজন। টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট, লুঙ্গি, গাভারিন প্যান্ট, জিন্সের প্যান্ট। পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে ডরবি, সফট কটন ও লিনেন। রঙে বৈচিত্র্য, ডিজাইনে অনায়াস আরাম আর ফর্মাল লুক, সব মিলিয়ে এক জমকালো উপস্থিতি। আমরা যে প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকি, আমার মনে হয় বাংলাদেশের আর কোনো ব্র্যান্ড এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এত কম প্রাইসে দিবে না। শিশুদের কিডস জোন সেজেছে দারুণ সাজে। শিশুতোষ ফ্যাশনে রয়েছে ফ্রক, লেহেঙ্গা, টপস, 3 পিস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট। আমাদের ফ্যামিলি সেট কিছু কালেকশন দিছে এবার নতুন কুরবানি ঈদের জন্য। বাচ্চাদের হচ্ছে পোলো কালেকশনও মিনিমি আছে, দেন হচ্ছে আপনার পাঞ্জাবি কালেকশনও মিনিমি দিছে। টি শার্ট দেখার জন্য এখানে আসছিলাম। আমাদের কালেকশনটা ভালো লাগে, পরি নিয়মিতই। ভ্যারাইটির ডিজাইন আছে, তারপরে ফ্যাব্রিকগুলোও মোটামুটি অন্য ব্র্যান্ডের থেকে একটু ভালোই আছে। কম্বো সেট, মিনিমি সেট রয়েছে ক্রেতা চাহিদার শীর্ষে। বাজেটের মধ্যে মানসম্মত পোশাক আর এক ছাদের নিচে নানা সংগ্রহ, তাই ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে সারা। অনলাইন কেনাকাটায় থাকছে বিভিন্ন সুবিধা। সুমনা সুমি, 71, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। নতুন অর্থ বছরে বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট উপস্থাপন করবেন। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো এবং বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে। সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা টেলিভিশনে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। 2025-26 অর্থ বছরের বাজেট বক্তব্য এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতার পরিবর্তনের ফলে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার ভিন্ন আঙ্গিকে সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে। কাগজে পত্রে একটি বাজেট বললেও বাস্তবে বাংলাদেশের বাজেট মূলত 3 ধরনের। অর্থ বছরের শুরুতে দেয়া প্রস্তাবিত বাজেট মাঝামাঝি সময়ে সংশোধন করে হয় সংশোধিত বাজেট। সেই বাজেটও বাস্তবায়ন করতে না পারায় অর্থ বছরের শেষে তা হয় প্রকৃত বাজেট। আকার যে গতিতে বেড়েছে সেই গতিতে বাড়েনি সরকারি কর্মকর্তাদের বাস্তবায়ন সক্ষমতা। অন্যদিকে রাজস্ব আয় কাঙ্ক্ষিত না হওয়ায় ঋণের সুদ পরিশোধ এখন সবচেয়ে বোঝা বাংলাদেশের বাজেটের জন্য। বাজেটের আদ্যপান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। আগামী 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত সরকার কোথায় কোথায় উন্নয়ন করবে এবং সরকারি চাকুরিদের বেতন ভাতা, অফিস আদালত পরিচালনায় কত টাকা খরচ হবে, সেই আয় ব্যয়ের হিসাবই হলো জাতীয় বাজেট। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে তার এই প্রস্তাবিত বাজেট অর্থ বছরের মাঝামাঝি কাটছাট হয়ে নাম হবে সংশোধিত বাজেট। কিন্তু সেই সংশোধনী বাজেটও বাস্তবায়ন সম্ভব না হওয়ায় বছর শেষে প্রকৃত খরচের হিসেব অনুযায়ী বাজেটের নাম হবে প্রকৃত বা অ্যাকচুয়াল বাজেট। একের মধ্যে 3 হওয়ায় বাজেটের তথ্য উপাত্ত ও বিগত বছরগুলোর সাথে মূল্যায়নে তৈরি হয় বড় ধরনের জটিলতা। যেমন 2022-23 অর্থ বছরে 6,78,000 কোটি টাকার বাজেট কাটছাট করে
করা হয় 6,60,000 কোটি টাকা। অর্থবছর শেষে প্রকৃত বাজেটের আকার হয় আরও কম। বাজেট বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বাড়ছে এই অঙ্কের জটিলতা। বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বাজেটটা কমছে, যেটা আসলে দুঃখজনক। বাজেট কমছে, এটা দুঃখজনক। তবে যেটুকু বাজেট পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা কেনাকাটায় যেন আমরা এটা ব্যয় করার চিন্তা বাদ দিয়ে সঠিকভাবে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা এবং যেগুলো দীর্ঘদিন বলা হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ করা, আমরা আশা করব অন্তত সেদিকে যেন সরকার দৃষ্টি দেয়। সংসার বা ব্যক্তিগত আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করা হয়, কিন্তু সরকার আগে ব্যয়ের পরিকল্পনা করে, পরে সেই অনুযায়ী আয় করার চেষ্টা করে। ফলে কখনো রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ হয় না। ফলাফল ধার করে ঘি খাওয়ার মতো ঋণ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হয় বাংলাদেশের অর্থমন্ত্রীকে। আর এ কারণে ঋণের বোঝা এখন সবচেয়ে বড় বোঝা বাংলাদেশের বাজেটের জন্য। সুদ আসলের চাপ অর্থনীতিতে ক্রমান্বয়ে বাড়ছে এবং এই চলমান অর্থ বছরে কিন্তু এটা নাম্বার 1-এ চলে গিয়েছিল। 1,13,000 কোটি টাকা রাখতে হয়েছে সুদ, অভ্যন্তরীণ এবং বৈদেশিক। সেইটা কিন্তু বাড়বে। সুতরাং ব্যয়ের দিক থেকে অন্যান্য জায়গায় তেমন না বাড়লেও সুদের যে ব্যয় সেটা কিন্তু বাড়ছে। সুতরাং সেদিক থেকে আমাদের খুব বেশি রেভিনিউ বাজেট, যেটা রাজস্ব বাজেট, সেখানে কিন্তু খুব নাড়াচাড়া করার খুব একটা সুযোগ নেই। সুদের ব্যয়, বেতনের ব্যয় এবং ভর্তুকির ব্যয়, এটাতেই একটা বড় অংশ কিন্তু চলে যাবে। প্রস্তাবিত বাজেটে এবার করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে করা হচ্ছে 3,75,000 টাকা। এতে খানিকটা স্বস্তি মিললেও হিসাবের মারপ্যাঁচে অস্বস্তিতে পড়তে পারেন করদাতারা, কারণ সর্বনিম্ন কর হার 5% বাতিল করে 10% করা হয়েছে। সুশান্ত সিনহা, 71, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণাঞ্চলে নৌপথে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। নিম্নচাপের সময় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শনিবার ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ভোলার ইলিশা ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি ভোলা ঢাকা ফেরি চালু করার বিষয়ে সাংবাদিকদের বলেন, বর্তমানে ফেরির অনেক সংকট চলছে, এরপরেও জরুরি প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন রুটে ফেরি দেয়া হচ্ছে। এ সময় উপদেষ্টা দক্ষিণাঞ্চলে ঘর ফেরা মানুষের নিরাপদে নৌপথে যাতায়াত প্রসঙ্গ বলেন। গত ঈদের মতো এবারও ঈদে ঘরমুখ মানুষ নিরাপদে বাড়ি ফিরবে। সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে, এখন বিভিন্ন জায়গায় যেখানে যাত্রী পারাপার অসুবিধা হয়, যেমন মহেশখালীতে দিয়েছি, সন্দ্বীপে দিয়েছি, এখন কুতুবদিয়া চাচ্ছে, হাতিয়া ঘাট, চেয়ারম্যান ঘাট, এটাও আমরা দেখবো যে দেওয়া যায়। আর কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে, তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো। এখন ফেরির অনেক সংকট আছে। কিছু ফেরি পুরনো হয়ে গেছে, কিছু ফেরি এখনো আরিচিয়া দিয়ে চলছে। রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার কেপিএম মহিলা ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। কেপিএম কর্মচারী পরিষদ ও কেপিএম লিমিটেড শ্রমিক কর্মচারীর আয়োজনে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন। স্মরণ সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেরপুরে 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গত বছরের 4 আগস্ট শেরপুর শহরের
খড়মপুর এলাকায় আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একই বছরের 29 আগস্ট দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয়। বরিশাল নগরীর ফকিরবাড়ি সড়কের জেলা ও মহানগর জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। শনিবার রাত 8:30টায় এই হামলার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শনিবার বিকেলে নগরীতে প্রতিবাদ মিছিল করে জাতীয় পার্টি। মিছিলে 15 থেকে 20 জনের একটি দল হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির 5 জন আহত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার পর একজন হামলাকারীকে আটক করে পুলিশ। এই ঘটনার রেশ ধরে রাত 8:30টায় শতাধিক ব্যক্তি জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে অফিসের সাইনবোর্ড ও আসবাবপত্র ভাঙচুর করে। ভাঙচুরকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির কোনো স্থান বরিশালে হবে না বলে জানায়। ভারতের ছোড়া ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুক্রবার কানপুরে দেয়া এক ভাষণে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভবিষ্যতে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ভারত নৌবাহিনী ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারতকে রেড লাইন অতিক্রম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দর্শক আরো জানাচ্ছেন ঋতু সাহা। কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন এক মাত্রায় পৌঁছেছে। দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রতিদিনই পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলছেই। সেই ধারাবাহিকতায় শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেন, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কানপুরে এক ভাষণে একথা বলেন তিনি। আমরা পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে প্রবেশ করেছি এবং সেগুলো ধ্বংস করে দিয়েছি। আমাদের সশস্ত্র বাহিনী এত সাহস দেখিয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ বন্ধ করার জন্য ভিক্ষা চেয়েছে। আমি শত্রুদের বলতে চাই, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। এছাড়া ভবিষ্যতে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ভারত নৌবাহিনী ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে বিমান রণতরী INS বিক্রান্তের ওপর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। যদি পাকিস্তান আবার কোনো ভুল করার সাহস করে তাহলে ভারতীয় নৌবাহিনী তৎপর হবে এবং তারপরে পাকিস্তানের ভাগ্য কি হবে তা কেবল ঈশ্বরই বলতে পারেন। এদিকে পাকিস্তান ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার শাহবাজ ভারতকে সতর্ক করে বলেন, সিন্ধু নদী চুক্তি স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিল লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে রেডলাইন অতিক্রম করতে দেবে না পাকিস্তান। তাজিকিস্তানে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন শাহবাজ। এছাড়া সীমান্তে ভারত পাকিস্তান সেনা সংখ্যা কমিয়ে আনতে শুরু করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ঋতু সাহা, 71। মেসি, নেইমার, এমবাপ্পেরা পারেননি, তবে দেম্বেলে, হাকিমিরা পারলেন। ইউরোপ সেরার মুকুট পরার রাতে PSG কাটালো তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিশাপ। আর সে আগুনে পুড়ে ছাই প্রতিপক্ষ ইন্টার মিলান। মিউনিখে UCL ফাইনালে মিলানকে 5-0 গোলে হারিয়ে নিজেদের পয়লা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই প্যারিসিয়ানদের ছিল ক্লিয়ার ডমিনেন্স। শুরুর 15 মিনিটে PSG বল দখল ছিল 63% বেশি। তাদের একের পর এক আক্রমণে চাপে ছিল ইতালির ক্লাবটি। ম্যাচের 12 মিনিটেই এগিয়ে যায় PSG। গোল করেন আশরাফ হাকিমি। 8 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দেজিয়ের দুয়ে। ফার্স্ট হাফে হয়নি আর কোনো গোল। সেকেন্ড হাফে আরও দুরন্ত ছিল লুইস এনরিকের শিষ্যরা। 63 মিনিটে আবারও গোল পান দেজিয়ের। কাভারাৎসেলখিয়া 73 মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়ান। 86 মিনিটে গোল করে মিলানের কফিনে শেষ পেরেক ঠোকেন মায়ুলু। 5-0 গোলের এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে
প্যারিসিয়ানরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।